মাধ্যমিক 2022-এ আমার সমস্ত ছাত্রছাত্রীদের ম্যাপ পয়েন্টিং এটার ওপর আমি কিছু আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং কিভাবে তোমরা ম্যাপ পয়েন্টিংটাকে করতে পারবে আরও নিখুঁতভাবে ভালোভাবে সেটার কিছু টিপস আমি দেব। আমি শুরুতেই বলি, এই ম্যাপ পয়েন্টিং মাধ্যমিকে এখানে সব থেকে বেশি নাম্বার ওঠে, আর ছেলেমেয়েরা এই জিনিসটাতেই সব থেকে বেশি অবহেলা করে। তাই তোমরা চেষ্টা করবে ম্যাপ পয়েন্টিংটাকে প্রশ্নপত্রের শুরুতেই করে নেওয়ার, কারণ এখানে তোমরা পুরো ছাকা নম্বর পাবে। আমি মাধ্যমিকের ভূগোলে প্রশ্নপত্রে প্রথমেই যেটি থাকবে সেই ম্যাপ পয়েন্টিংটা দিয়েই শুরু করতে বলবো। ছাকা নম্বর পাওয়া গেলেও আমি জানি স্টুডেন্টরা এখানেই সব থেকে বেশি অবহেলা করে থাকে। ভালো নম্বর পেতে চাইলে মনোযোগ দিয়ে ম্যাপ পয়েন্টিং অভ্যাস করাটা জরুরি। এক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। তোমরা ম্যাপ পয়েন্টিং করতে গিয়ে কয়েকটা বিষয় একটু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অবহেলা হয়ে যায়, ওগুলোকে একটু মাথায় রেখো। আমি ফার্স্ট বলবো সেটা হচ্ছে, তোমরা চেষ্টা করবে ঠিক জায়গায় পয়েন্ট করছো কিনা সেটা দেখতে। ধরো মৃত্তিকা বা ভারতের নদী বা ভারতের ভূপ্রকৃতির এক্স্যাক্ট জায়গাটা কিন্তু করাটা খুব দরকার। তো তোমরা এইটা কিন্তু মাথায় রাখবে। ঠিক জায়গায় তোমরা নদী পর্বত দেখাতে গিয়ে সামান্য উপরে বা নিচে হয়ে যায়। কোনো পরীক্ষক হয়তো এখানে নাম্বারও দিয়ে দেন, কিন্তু যদি একটু কড়া পরীক্ষক থাকে উনি কিন্তু কেটেও দিতে পারেন। তাই তোমরা চেষ্টা করবে উপযুক্ত জায়গায় একদম এক্স্যাক্ট লোকেশনটা দেখাতে। সেটা ভূপ্রকৃতি বলো, নদী বলো, বা ভারতের বিভিন্ন মৃত্তিকা বলো, যে কোনো কিছুর ক্ষেত্রে তোমরা একদম এক্স্যাক্ট লোকেশনটা দেখাবে। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবে, এই এক্স্যাক্ট লোকেশনটা দেখাতে গিয়ে যেটা মানে ভারতের ওই অক্ষাংশ দ্রাঘিমাংশ তোমরা কি করে প্র্যাকটিস করবে, অক্ষাংশ দ্রাঘিমাংশের উপরে ভিত্তি করে কোন জায়গা কোথায় আছে এইভাবে প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের কিন্তু মুখস্থও করতে হবে না, আর তোমরা এক্স্যাক্ট জায়গাটাও কিন্তু তুলে ধরতে পারবে। হ্যাঁ, তাহলে কি বললাম না, অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করাটা খুব দরকার। হ্যাঁ, এতে কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা ভালো নম্বর আনতে পারবে ম্যাপ পয়েন্টিংয়ে। হ্যাঁ, এটা হলো ফার্স্ট পয়েন্ট, কি না উপযুক্ত জায়গা চিহ্নিত করবে, এক্স্যাক্ট লোকেশন। অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্বাচন করে তোমরা যদি ঠিক করে জায়গাটাকে প্র্যাকটিস করো যে কোথায় আছে ভারতের, তাহলে কিন্তু তোমরা এক্স্যাক্ট জায়গাটা লোকেশন করতে পারবে এবং সেক্ষেত্রে তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। তোমরা ভারতের ম্যাপটার অক্ষাংশ দ্রাঘিমাংশটাকে মাথায় রেখে উপযুক্ত স্থানগুলোকে নির্বাচন করা শিখবে এবং এভাবেই প্রস্তুতি নেবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, এইভাবে যদি তোমরা বাড়িতেও অভ্যাস করো না, তাহলে কিন্তু ভারতের ম্যাপ সম্পর্কেও তোমাদের একটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে। ঠিক আছে, আর নির্ভুল ম্যাপ পয়েন্টিং করাটাও কিন্তু ধীরে ধীরে আয়ত্তে চলে আসবে। তাহলে এই অক্ষাংশ দ্রাঘিমাংশ বিচার করে তোমরা যদি ম্যাপ পয়েন্টিং করো, সেই ম্যাপ পয়েন্টিংটা কিন্তু নির্ভুল হবে। হ্যাঁ, আর এটাও কিন্তু ধীরে ধীরে ভারতের ম্যাপ, ভারত সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণাও কিন্তু তোমাদেরকে তৈরি করতে সাহায্য করবে। ম্যাপ পয়েন্টিংয়ের দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, ম্যাপ পয়েন্টিংয়ের স্কেল সম্পর্কে তোমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত দরকার। কারণ কি, ধরো দেখাতে বলছে বিন্ধ্য পর্বত, তুমি এমন বড় বড় পাহাড় আঁকলে যেটা পুরো দক্ষিণ ভারতটাই ঢেকে গেল, এরকম ভাবে করলে কিন্তু চলবে না। তোমাদের কিন্তু স্কেল সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে, আর এটা সম্পর্কে প্রাথমিক জ্ঞানটা কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে সাহায্য করবে। তাহলে প্রথম বললাম, অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখে সুন্দরভাবে
উপযুক্ত স্থানটাকে নির্বাচন করবে। সেক্ষেত্রে এভাবে নির্ভুল ম্যাপ পয়েন্টিং করা যায় আর আয়ত্ত আনা যায় ম্যাপ পয়েন্টিংটাকে। দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে স্কেল নির্বাচন করা। কতটা জায়গা জুড়ে তুমি পুরো একটা উত্তর ভারত দক্ষিণ ভারত কভার করে দিতে পারো না কোনো একটা নদী বা ভূপ্রকৃতি দেখাতে গিয়ে। তাই জন্য স্কেল সম্পর্কে তোমাদের একটা প্রাথমিক ধারণা থাকা খুব দরকার। এটা আমার দ্বিতীয় পয়েন্ট ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে তোমাদের উপযুক্ত প্রতীক চিহ্ন ব্যবহার করতে হবে। হ্যাঁ, মানে পয়েন্টিং করার সময় ভিন্ন ভিন্ন প্রতীকের সাহায্য নেওয়া ভালো এবং সেটিও যেন অর্থ ব্যঞ্জক হয়। তুমি ডট দিয়ে শহর চিহ্নিত করো, লৌহ আকরিক উৎপাদক অঞ্চলের অবস্থান দেখাতে গিয়ে এফি চিহ্ন ব্যবহার করতে পারো। প্রতীক ব্যবহার করতে গেলে তার অর্থ বোঝানোর জন্য ইন্ডেক্স উল্লেখ করতে পারো। ধরো তুমি মোটর গাড়ি নির্মাণ শিল্প দেখাচ্ছ, একটা ছোট্ট মোটর গাড়ির একটা প্রতীক চিহ্ন দেখিয়ে সেটা তুমি ইন্ডেক্সে দেখিয়ে দাও, তাহলে তুমি বোঝাতে পারছো। বা ধরো জাহাজ নির্মাণ শিল্প, একটা ছোট জাহাজে নিয়ে জাহাজ তৈরির কারখানা, এগুলোর ক্ষেত্রে জাহাজের একটা সিম্বল ব্যবহার করতে পারো। বা লৌহ আকরিক বা এগুলোর ক্ষেত্রে এফি দিয়ে দেখাতে পারো। এরকম ভাবে উপযুক্ত প্রতীক চিহ্ন ব্যবহার করলে তোমার ম্যাপ পয়েন্টিংটা কিন্তু অনেক বেশি অর্থবহ হবে। হ্যাঁ, আলাদা করে না প্রতিটা বিষয়ে ম্যাপ পয়েন্টিং করাটা খুব দরকার। মানে ধরো তোমরা যখন প্র্যাকটিস করবে, প্রথমে ভূপ্রকৃতিটা বাড়িতে প্র্যাকটিস করলে, তারপরে ভারতের নদ নদীটা প্র্যাকটিস করবে। এরকমভাবে আলাদা আলাদা করে প্রত্যেকটা বিষয় তোমরা প্রথমে প্র্যাকটিস করে নেবে। হ্যাঁ, এরপর তোমরা পুরনো টেস্ট পেপার বলো বা কদিনের মধ্যেই হয়তো তোমাদের নতুন টেস্ট পেপার বেরোবে, সেইটা ধরে এবার একটা ভারতের ম্যাপের মধ্যে প্রত্যেকটা তোমরা কি করবে, প্র্যাকটিস করবে। তখন একসাথে সবকটা করতে পারো। তো তাতে করে কি হবে, তোমাদের কি হয়, প্র্যাকটিসের সময় জিনিসটা সম্পর্কে কিন্তু একটা ডেপথে ধারণা তৈরি হবে। পরে পরবর্তীকালে তোমরা ম্যাপ পয়েন্টিংটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তাহলে আমি কি বললাম, আলাদা করে প্রতিটা বিষয়ে ম্যাপ পয়েন্টিং অভ্যাস করা ভালো। মানে ভারতের নদ নদীগুলো একটা ম্যাপে অভ্যাস করবে, আরেকটায় পর্বতমালা করবে, আরেকটায় খনিজ উৎপাদক অঞ্চল করবে, এরমভাবে পরে টেস্ট পেপার বা পুরনো প্রশ্নপত্র দেখে অভ্যাস করবে। তখন কিন্তু ম্যাপে যা চাওয়া হয়েছে সেটাই পয়েন্ট করবে। তাহলে এটা গেল আমার তৃতীয় একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের জন্য। এটা তো গেল ম্যাপ পয়েন্টিং এর বিষয়ে আমি তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস দিলাম। হ্যাঁ, এবার আমি কয়েকটা ম্যাপ পয়েন্টিং তোমাদেরকে করে দেখাবো, যেখানে তোমরা কোন জায়গাটা কিভাবে কোথায় লোকেট করেছি সেইটা ওরমভাবে তোমরা অভ্যাস করবে। তাতে করে কি হবে না, তোমাদের উপযুক্ত জায়গাটা নির্বাচন করতে সুবিধে হবে। এখানে দেখো আমি ম্যানগ্রোভ অরণ্য দেখিয়েছি, তারপরে লোকটাক হ্রদ দেখিয়েছি, বৃষ্টির ছায় অঞ্চল দেখিয়েছি যেটা শিলংয়ে। তোমাদের এটা এভাবেও দিতে পারে বৃষ্টির ছায় অঞ্চলের নাম বলো, আবার এভাবেও দিতে পারে যে শিলং জায়গাটি চিহ্নিত করো। ভারতের জনবিরল রাজ্য দেখিয়েছি, যেটা আমি এমনিও করে দেখিয়েছি। আবার অরুণাচল প্রদেশ ভারতের জনবিরল রাজ্য চিহ্নিত করো বললেও এভাবে দেখাতে পারো। আমি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল দেখিয়েছি, পেট্রো রাসায়নিক শিল্প কোথায় হলদিয়া বন্দর সেটাও দেখিয়েছি। সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য যেটা বিহার, সেটাকে প্লাস সাইন দিয়ে দেখিয়েছি। এরকম প্রতীক চিহ্ন ব্যবহার করে তোমরা কিন্তু এক একটা জায়গাকে চিহ্নিত করতে পারো। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র যেটা গুরগাঁওয়ে আছে, আমি গুরগাঁও লিখে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র লিখে একটা মোটর গাড়ির ছোট্ট ছবি এঁকে দিয়েছি। এভাবেও তোমরা করতে পারো, তাহলে কিন্তু জিনিসটা গুণগতভাবে অনেক উন্নত হবে। ভারতের ম্যানচেস্টার যেটা আমেদাবাদে আছে, এরকম প্লাস সাইন দিয়ে দেখিয়েছি। শুল্কমুক্ত বন্দর কান্ডালা, ওভাবে দেখাবে। ভারতের প্রবেশদ্বার কোনটা,
আমি গোল করে দেখিয়েছি। তোমরা এরকমভাবে সিলিকন ভ্যালি, বেঙ্গালুরু, আর ভারতের প্রবেশদ্বার মুম্বাইকে দেখিয়েছি দেখো গোল দিয়ে। সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, এটাও গোলের চারিদিকে স্টার স্টার করে দিয়েছি। নীলগিরি পর্বতের সাইনই এটা, ওভাবে দেখাতে হয়। করমণ্ডল উপকূল, যেখানে দুবার বৃষ্টিপাত হয়, এভাবেও আসতে পারে করমণ্ডল উপকূল দেখো। আবার এভাবেও আসতে পারে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল চেরাপুঞ্জি, এরকম ভাবে। লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, আমি দুটো শিল্পকেন্দ্রর একটা সিম্বল করে দেখিয়েছি। মহানদী দেখিয়েছি দেখো, রিভারের মতো, নদী যেরকম এঁকে বেঁকে যায় সেই সাইন দিয়ে। তারপরে ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র স্টার দিয়ে। হ্যাঁ, সাতপুরা পর্বত বললেই তোমরা এরম ভাবেই পর্বতটা দেখাবে। চিরহরিত অরণ্য, আমি এরকম একটা সিম্বল দেখিয়েছি, তোমরা অন্য কোনো সিম্বল দেখাতে পারো, কিন্তু ইন্ডেক্সে সেটাই লিখবে। এ তো গেল মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিং। এছাড়া মাধ্যমিকে ভূগোলে প্রাকৃতিক বা আঞ্চলিকে ডায়াগ্রামের বিষয়ে আমি তোমাদেরকে একটু কিছু টিপস দিতে চাই। আমি প্রথমেই বলি, দেখবে বড় প্রশ্নের সঙ্গে যে ছোট পার্ট কোশ্চেনগুলো থাকে, সেগুলো আমরা হুটোপাটি করে লিখতে গিয়ে পার্ট কোশ্চেনগুলোকে অনেক সময় অ্যাভয়েড করে ফেলি। তো আমরা কিন্তু সেটা করব না, আমরা প্রত্যেকটা প্রশ্ন গুছিয়ে উত্তর লিখব, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখার সাথে সাথে যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলোতে কিন্তু আন্ডারলাইন করব। হ্যাঁ, প্রথমে বলি, যেটা বড় প্রশ্নের উত্তর দেওয়ার সময় সঙ্গে সঙ্গেই আমাদের ছোট প্রশ্নগুলো থাকে, সেগুলোর উত্তর দিতে অনেক সময় ভুল হয়ে যায়, সেটা যেন না হয়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেক ভালো ভালো ছেলেমেয়েরাও এই ভুলটা করে থাকে। মানে এক আধটা ছোট প্রশ্নের উত্তর ভুলবশতই ছেড়ে চলে আসে। আবার কোনো একটি বিভাগে হয়তো 10টা প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, পরীক্ষার্থী সেখানে 9টি লিখেছে। এর আগে সে যেভাবে উত্তর দিয়েছে সেটা দেখে কিন্তু বোঝা যায় যে 10টা প্রশ্নের উত্তরই সে দিতে পারত। তখন পরীক্ষক হিসেবেও কিন্তু একটা আক্ষেপ হয় যে যথার্থ মূল্যায়ন করার ঠিক সুযোগ পাওয়া গেল না। তাই জন্য চেষ্টা করবে তোমরা যে প্রত্যেকটা প্রশ্ন, মানে পার্ট প্রশ্ন, হ্যাঁ, তোমরা সবকটা লিখলে কিনা ওটা একবার কিন্তু তোমরা মিলিয়ে দেখো। এবার আসছি হচ্ছে আরেকটা ভুল হয়, সেটা হচ্ছে প্রশ্নটা ভালোভাবে না পড়ে উত্তর দেয়া। মানে কি প্রশ্নটা চেয়েছে তোমরা এটা অনেক সময় না পড়েই তোমরা উত্তর লিখতে শুরু করে দাও। তার ফলে কি হয়, ধরো প্রশ্ন এসেছে পূর্ব ভারতে লৌহ ইস্পাত কেন্দ্রগুলোর কেন্দ্রীভবন হয়েছে কেন, আর পরীক্ষার্থী ভারতে লৌহ ইস্পাত কেন্দ্রগুলো সম্পর্কে লিখে চলে এলো। তো সে হয়তো জানে কারণটা, হ্যাঁ, কিন্তু উত্তরের মধ্যে সে ছোঁয়াও রয়েছে, কিন্তু প্রশ্নটা যেহেতু ঠিক করে পড়লো না, তাই যথার্থ উত্তরটা সে লিখতে পারলো না। তাই জন্য আমি বলবো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা আগে প্রশ্নটা ভালো করে পড়ো, কি চেয়েছে, তোমরা চেষ্টা করো টু দা পয়েন্ট উত্তর দেওয়ার। তাহলে কিন্তু লেখাটাও ভালো হবে, লেখার মানটাও ভালো হবে, আর তোমরা নম্বরটাও অনেক বেশি ক্যারি করতে পারবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে, প্রশ্ন এবং তার করেসপন্ডিং আনসার যেটা চেয়েছে টু দা পয়েন্ট, একদম সেই আনসারটাই তোমরা লিখবে পরীক্ষার খাতায়। এবার যথার্থ উত্তর লিখলেও সেটা যেন একটানা না হয়, মানে একটানা উত্তর সমস্ত পয়েন্টগুলো খুঁজতে গিয়ে হয়রান হয়ে যায় পরীক্ষক। তোমরা যথার্থ উত্তর লিখবে, তার সাথে সাথে খেয়াল রাখবে সেটা যেন একটানা না হয়। তোমরা চেষ্টা করবে যথার্থ উত্তর লিখতে, এবং সেই উত্তরটা যেন তোমাদের একটানা না হয়। হ্যাঁ, একটানা উত্তরের সমস্ত পয়েন্টগুলো খুঁজতে গিয়ে পরীক্ষকের খুব সমস্যা হয়, কিছু পয়েন্ট নজর এড়িয়ে যায়, তাই একটা মাঝারি নম্বর হয়তো সেই স্টুডেন্ট পেয়ে যায়। পুরো নম্বর চাইলে পয়েন্ট, সাব পয়েন্ট উত্তরে তৈরি করে দেওয়া ভালো। ধরো এলো ভারতের লৌহ ইস্পাত কেন্দ্রীভবনের উত্তর। তোমরা এটা কাঁচামাল, জলের সুবিধায়, পরিবহন, প্রতিটা পয়েন্ট আলাদাভাবে লিখলে এক নজরে মূল্যায়ন করে পুরো নম্বর দিয়ে কিন্তু দেবে পরীক্ষক। তোমরা যে জায়গায় জোর দিতে চাইছো ওই লাইনটাকে তোমরা আন্ডারলাইন করো।
যাই করো বেশি লিখো না, প্রশ্নে যেটা জানতে চেয়েছে শুধু সেইটুকুই লেখো। এক গাদা লিখে কিন্তু নিজের আর পরীক্ষকের দুজনেরই সময় নষ্ট করাটা বোকামি। ঠিক আছে? তাহলে তোমরা চেষ্টা করবে যে ঠিক যেইটুকুনি চাইছে সেইটুকুনি লিখতে, এবং ওইখানে কিন্তু তোমরা আন্ডারলাইন করে জায়গাটাও নির্দিষ্ট করে দাও যে এগুলো তোমাদের মেন পয়েন্ট, যেগুলো তোমাদের সাব পয়েন্ট। বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলে যেটা লিখছো সেটার সাথে তোমরা যথাযথ ছবিটা দিচ্ছ কিনা। হ্যাঁ, ধরো বিভিন্ন প্রকার মানে তোমাদেরকে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এরকম চাইলো, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ভুল ভ্রান্তি করবে না। তোমরা চেষ্টা করবে নদীর ক্ষয়কার্য কি, তার ফলে যে কটা ভূমিরূপ, 3টে বা 5টা ভূমিরূপ লিখলে তার সঙ্গে ডায়াগ্রাম দিয়ে দিলে। অযথা ভুল ভ্রান্তি বা অযথা কোনো কথা, নদী কি, নদী ধারণা, ওয়াইকা কি, জলবিভাজিকা কি, এই সমস্ত লেখার দরকারই নেই। নদী কাকে বলে? ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। যেই প্রশ্নটা চেয়েছে ঠিক সেটাই উত্তর, সেটারই উত্তর। হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে প্রাকৃতিক ভূগোলের প্রশ্নের উত্তর দেওয়ার সময় যথাযথ ছবিটা আঁকা হচ্ছে কিনা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ছবিটা যথাযথ আঁকবে, যেই ভূমিরূপটা দেখাচ্ছ সেই ভূমিরূপের ছবি আঁকো। হ্যাঁ, তুমি যদি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ দেখাতে চাও, আই আকৃতির উপত্যকা, আই আকৃতির উপত্যকার ছবি, ভি আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকার ছবি, তো এগুলোই কিন্তু যথাযথ উত্তর, তার সঙ্গে যথাযথ ডায়াগ্রাম, তবেই কিন্তু জিনিসটা গুণগতভাবে উন্নত হবে। এবার আসি ভারতে। ভারতে যে আমাদের মানে আঞ্চলিকে ভারতের যে পোর্শনটা রয়েছে, সেখানে তো আমরা কিছু কিছু জায়গায় যদি ভারতের ম্যাপ এঁকে কোথায় সেটা রয়েছে, ভারতের মৃত্তিকার ধরো বর্ণনা দিতে বললো, লোহিত মৃত্তিকা, তারপরে কৃষ্ণ মৃত্তিকা কোনটা কোথায় রয়েছে সেটা চিহ্নিত করে দিলাম, তাহলে কিন্তু উত্তরের মান অনেক উন্নত হবে। তাহলে আমরা চেষ্টা করব ভারতের ক্ষেত্রে ভারতের পোর্শনে ম্যাপ এঁকে বিষয়গুলোকে চিহ্নিত করার। তোমরা চেষ্টা করবে 2 নম্বরে যখন প্রশ্নগুলো লিখছো, এই 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো লিখতে গিয়ে যেটুকু জানতে চাওয়া হয়েছে সেটাই লেখো, অযথা বাড়তি কথা লিখবে না। আর 1 নম্বরের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বানান যেন ভুল না হয়, তাহলে কিন্তু তোমাদের ওখানে তুমি ঠিক লিখলেও 1 নম্বর পাবে না। তাহলে 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে চেষ্টা করবে যাতে বানান ভুল না হয়, আর 2 নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে যথাযথ উত্তর দেবে, অযথা বাড়তি কথা লিখবে না। ঠিক আছে? 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমরা সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য, ব্যাস এইটুকুনি, মানে টিকা চাক বা যাই হোক, তার সঙ্গে যদি ডায়াগ্রাম থাকে একটা ডায়াগ্রাম এঁকে দেবে, অযথা তোমরা সেই কোশ্চেনের আনসারটাকে লেন্দি করবে না। এরপর আসি, যখনই কোনো উদাহরণ দেবে চেষ্টা করবে সেই উদাহরণটা যেন দেশীয় উদাহরণ হয়। মানে দেশীয় উদাহরণের ক্ষেত্রে সেইটার কিন্তু সেই প্রশ্নের গুণগত মানটা অনেক উন্নত হবে। মানে আমি বলতে চাইছি, ধরো স্তূপ পর্বত আর গ্রস্থ উপত্যকার উদাহরণ দেওয়ার সময় বিন্ধ্য সাতপুরা পর্বতের মাঝে নর্মদা নদীর উল্লেখ করাটাই কিন্তু ভালো। মানে কোনো কিছুর উদাহরণ দেওয়ার সময় চেষ্টা করতে হবে দেশীয় উদাহরণ দিতে, এটা কিন্তু একটা লেখার মানকে অনেক উন্নত করে। এবার বলি, যদি তোমরা ভারতের ম্যাপ আঁকো আঞ্চলিকের ক্ষেত্রে বা প্রাকৃতিকের ক্ষেত্রেও গঠিত ভূমিরূপগুলি আঁকো, এটার কিন্তু অভ্যাসটা একদম শুরু থেকে করাটা দরকার। পরীক্ষার আগের দিন এটা কিন্তু অভ্যাস না থাকলে পরীক্ষার সময় উপস্থাপন করাটা অত্যন্ত কঠিন হয়ে যায়। তাই জন্য আমি বলবো আমার সমস্ত ছাত্রছাত্রীদের আজকে থেকেই শুরু করে দাও তোমরা এটার প্র্যাকটিসটা করা। মানে ভারতের ক্ষেত্রে ভারতের ম্যাপ প্র্যাকটিস করে যেমনই হোক আস্তে আস্তে সেটা সুন্দর হবে। আমি পরবর্তী ভিডিওগুলোতে আমার কি করে তোমরা সুন্দর একটা ভারতের ম্যাপ ড্রয়িং করতে পারবে সেই কৌশলগুলোও আমি শিখিয়ে দেবো। তাহলে তোমরা একটা সুন্দর ম্যাপ এঁকে সেখানে কোথায় কোথায় কি কি জায়গা আছে চিহ্নিত করবে, সেটা এখন থেকেই প্র্যাকটিস করো। তারপরে নদীর বা বায়ুর বা হিমবাহের ক্ষয়কার্য সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ লিখে তার সঙ্গে ভূমিরূপের যে ছবিটা,
এই যে প্র্যাকটিস করাটা অভ্যাস করতে করতেই কিন্তু তোমাদের পরীক্ষার সময় সেটা খুব সুন্দরভাবে তোমরা তবে উপস্থাপন করতে পারবে। মানচিত্র আঁকতে চাইলে কিন্তু ওটার অভ্যাসটা খুব দরকার। যখন ধরো ক্লাসে যখন পড়ানো হচ্ছে, পরীক্ষার আগে হুড়োহুড়ি করে কিন্তু মানচিত্র আঁকার অভ্যাস করা যায় না। অন্য দেশের মানচিত্র মানে আঁকতে পারো না, এটা হতেও পারে, কিন্তু ভারতের মানচিত্র আঁকা অভ্যাস করাটা কিন্তু খুব দরকার। আর এরও কিছু কৌশল আছে, আমি এই কৌশলগুলো তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমার ভিডিওতে শিখিয়ে দেব। আমার আজকের আলোচনার বিষয়বস্তুগুলোই এটা ছিল, মানচিত্র কীরকমভাবে মাধ্যমিকে তোমরা ম্যাপ পয়েন্টিং করবে, তার ইম্পর্টেন্ট কিছু ম্যাপ পয়েন্টিং আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। আর হচ্ছে প্রাকৃতিক এবং আঞ্চলিকটায় প্রশ্নের উত্তরগুলো কীরকমভাবে আঁকার মাধ্যমে উপস্থাপন করবে। আমার এই ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক করো, কিছু প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট সেকশনেও জানাতে পারো, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব